আমি জুলি। প্রত্যেক দিন রাত হতেই আমার বর আমাকে অর্ধনগ্ন অবস্থায় ভাসুরের ঘরে যেতে বলতো। তারপর আমি যখন বরের কথা মতো অর্ধনগ্ন অবস্থায় ভাসুরের ঘরে যেতাম, তখন ভাসুর আমাকে ওই অবস্থায় দেখে অনেক বেশি উন্মত্ত হয়ে পাগলের মতো আমার শরীর নিয়ে খেলতো। ভাসুর রোজ রাতে আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার সঙ্গে অনৈতিকভাবে যৌন ক্রিয়াকলাপ করত এবং এর পরিবর্তে আমাকে অনেক টাকা ও গয়নাগাটি দিত। কেন আমার বর রোজ রাতে আমাকে ভাসুরের ঘরের ভিতরে ভরে দিত, এর রহস্য জেনে আপনারা চমকে উঠবেন। তাই গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। বিয়ের আগে শুনেছিলাম আমার ভাসুর নাকি তার ভাইকে ছোট থেকে মানুষ করেছে। বরের বাবা মায়ের মারা যাওয়ার পরে ভাসুর অনেক কষ্টে একা হাতে সব কিছু সামলেছিল ও তার ব্যবসা দাঁড় করিয়েছিল, এবং সেখানে আমার বর একজন সাধারণ স্টাফ ছিল। আমার ভাসুরের অনেক নাম শুনেছিলাম যে উনি নাকি অনেক ধনী ব্যক্তি, ওনার ব্যবসা অনেক ভালো চলে, অনেক বড় বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। তাদের এই সব কিছু দেখে আমার বাবা ওই বাড়িতে বিয়ে দেয়। আমার ভাসুরের স্ত্রী মানে আমার জ্যাঠানি আমাদের বিয়ের 5 বছর আগেই মারা যায়। আমার ভাসুরের 20 বছরের এক তরুণ পুত্র সন্তান ছিল। এদিকে বিয়ের পরে আমি অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম। আমি অনেক খুশি ছিলাম আমার বিশাল বড় শ্বশুরবাড়ি দেখে। ভেবেছিলাম আমাদের টাকা পয়সার কখনো অভাব হবে না, আমি যা চাইবো তাই পাবো। ভেবেছিলাম বাড়িতে কাজের মাসি থাকবে, আমাকে বাড়ির কোনো কাজকর্ম করতে হবে না, আমি বসে বসে দিন কাটাবো। কিন্তু বিয়ের কিছুদিন পরেই আমার এই ধারণা ভুল প্রমাণিত হয়। বিয়ের কিছুদিন পর থেকেই আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। আমার ভাসুর বাড়ির সমস্ত খরচ দিত, কিন্তু উনি অনেক কৃপণ স্বভাবের মানুষ ছিলেন। বিয়ের কিছুদিন পরে ভাসুরের আসল চেহারা আমার সামনে আসে। উনি তো আমার বরের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতেন। তিনি আমার বরকে তুচ্ছ মনে করতেন। তিনি আমার বরকে সবসময় এই কথাটাই বলতেন যে তুই আমার ঘরে থাকিস, ফ্রিতে খাবার খাস, তোর একটা খরচ নেই, তাহলে তোর টাকার প্রয়োজন হবে কেন? এমনকি আমার বর যখন তার প্রয়োজনে বা আমার কিছু প্রয়োজনে তার দাদার কাছে টাকা চাইতো, তখন উনি সবার সামনে আমার বরকে অপমানিত করতেন। এমনকি আমার বরকে তার মাসিক বেতন দিতেও অমান্য করতেন। ভাসুর আমার বরের সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করতেন। ওদিকে আমার ভাসুরের ছেলে রমি, সে কলেজে পড়াশোনা করত। আমি ও রমি সমবয়সী ছিলাম। আমি যখন রান্নাঘরে রান্নাবান্না করতাম, তখন সে ডাইনিং ঘরে বসে পড়ার বাহানা করে অনবরত আমার দিকেই তাকিয়ে থাকতো। যদিও বা এই ব্যাপারে প্রথমে আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু শ্বশুরবাড়িতে যত দিন যায় আমি ততই সবার চরিত্রের ব্যাপারে জানতে পারি। এদিকে ধীরে ধীরে আমি বুঝতে পারি যে রমি আমাকে পছন্দ করে। শুধু তাই নয়, কোনো না কোনো বাহানায় সে আমাকে ছোঁয়ার চেষ্টা করত। যদিও বা আমার এই সব কিন্তু মোটেও ভালো লাগতো না, কিন্তু আমার কিছু করার ছিল না। আমাকে যেহেতু ওই বাড়িতেই থাকতে হবে এটা ভেবে আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি। আমি চুপচাপ ছিলাম। শুধু তাই নয়, আমার ভাসুরও আমাকে খারাপ দৃষ্টিতে দেখত। সেদিন আমি যখন তাদের সবাইকে খাবার খেতে দিই, তখন ভাসুর আমার বুকের দিকেই তাকিয়েছিলেন। আমি যখন দেখে ফেলি যে ভাসুর আমার বুকের দিকে তাকিয়েছিলেন, তখন আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিজের বুকের কাপড়টা ঠিক করি। ওই বাড়িতে আমি একাই একজন মেয়ে ছিলাম, তাই আমার ভাসুর ও তার ছেলে সর্বদাই আমাকে অন্য নজরে দেখত। এই কথাগুলো আমি কখনোই বরকে বলিনি, কারণ বরকে বললে সেরকম কিছু উপকার হতো না। এমনিতেই আমার বর আগে থেকেই অনেক চিন্তায় ছিল, কারণ আমার ভাসুর তাকে ঠিকঠাক মাইনে দিত না। অফিসে সবার সামনে তাকে অপমান করত। সেদিন বর যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, তখন সে অনেক রেগে অফিসের ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দেয়। আমি যখন তাকে কারণ জিজ্ঞেস করি, তখন সে বলল তার দাদা সবাইকে মাইনে দিয়েছে, কিন্তু তাকে কোনো মাইনে দেয়নি। আমি তখন বরকে বললাম, এইভাবে কতদিন চলবে? কিছুদিন পরেই তো আমার বোনের বিয়ে। তুমি আমাদের বাড়ির জামাই, তোমার একটা দায়িত্ব আছে। তুমি ভালো কোনো উপহার দিতে না পারলে সবাই আমাদের কি বলবে? তুমি কিছু একটা করো, যেমন করে হোক তোমাকে একটা উপায় বের করতেই হবে। বর তখন আমার হাত ধরে বলল, জুলি, আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর পারছি না। দাদা প্রত্যেক দিন আমাকে সবার সামনে অপমান করে। দাদা আমাকে টাকা দেয় না বলে আমি বন্ধুদের কাছে টাকা ধার করেছি এবং সেই টাকা এখনও শোধ করতে পারিনি। আমার মান সম্মান আর কিচ্ছু নেই।
নিজের দাদা হওয়া সত্ত্বেও উনি আমার সঙ্গে কাজের লোকের মতো তুচ্ছ ব্যবহার করেন। তারপর বর অনেক নম্রভাবে আমার হাত ধরে বলল, জুলি, আমার কাছে একটা উপায় আছে। ওই উপায়ে আমরা কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারবো। আমি তখন বরকে জিজ্ঞেস করলাম, কি উপায়? বর তখন যা বলল সেটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ বর বলল, জুলি, তোমাকে আমার দাদার সঙ্গে ভালোবাসার নাটক করতে হবে, এবং উনি যখন তোমার মিথ্যে প্রেমের জালে ফেঁসে যাবেন তখন আমরা ওনার কাছ থেকে অনেক টাকা আদায় করতে পারবো। বরের এই নোংরা প্রস্তাবে আমি অনেক বেশি আশ্চর্য হয়ে বললাম, তুমি কিভাবে এটা বলতে পারলে? আমি এটা কখনোই করতে পারবো না। বর তখন অনেক বেশি রেগে গিয়ে আমার হাতটাকে চেপে ধরে বলল, ভালোভাবে বুঝিয়ে বলছি, তাই এই প্রস্তাবে রাজি হয়ে যাও, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তখন বরের সামনে হাত জোর করে বললাম, দয়া করে আমাকে এটার জন্য জোর জবরদস্তি করো না, আমি এটা করতে পারবো না। বর তখন আমার গালে থাপ্পড় মেরে বলল, আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আমি বরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমরা যে অবস্থায় আছি তাতেই ঠিক আছি, কিন্তু টাকার জন্য আমি নিজের মান সম্মান নষ্ট করতে পারবো না। কিন্তু বর আমার কোনো কথা শোনেনি। টাকার জন্য সে আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিতে রাজি ছিল। তারপর সেদিন রাতেই বর আমাকে ভাসুরের ঘরে এক গ্লাস দুধ নিয়ে যেতে বলে। বরের হুমকি ও মার খেয়ে আমি বাধ্য হয়ে এক গ্লাস দুধ নিয়ে ভাসুরের ঘরের ভেতরে যাই। অর্ধেক রাতে ভাসুর আমাকে তার ঘরের ভিতরে দেখে খুশি হয়ে বললেন, জুলি, এত রাতে তুমি আমার ঘরে কি করছো? কিছু দরকার আছে? আমি তখন লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, না, সেরকম কিছু দরকার নেই, আপনাকে এক গ্লাস দুধ দিতে এসেছিলাম। এই বলে আমি ভাসুরের ঘর থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে চলে আসি। শুধু তাই নয়, একটা আননোন নাম্বার থেকে বর আমার হয়ে ভাসুরকে মেসেজ করত এবং আমার শরীরের বিভিন্ন অংশের ছবি তুলে সেই ছবিগুলো আমার ভাসুরের নাম্বারে সেন্ড করত। আমার ভাসুর কিন্তু তখনও জানতে পারেনি যে ওই গলার ও পেটের ছবিগুলো আমার ছিল, এবং সেই আননোন নাম্বার থেকে বর প্রত্যেক দিন আমার ভাসুরকে ভালোবাসার মেসেজ করত। কিছুদিন ধরে আমার বর যখন ওই আননোন নাম্বার থেকে আমার হয়ে ভাসুরকে মেসেজ করে, তখন ভাসুর আমার সঙ্গে দেখা করার জন্য উন্মত্ত হয়ে পড়ে। তারপর সেদিন রাতে বর আমাকে একটা লাল রঙের নাইট ড্রেস পরতে বলে। যেই ড্রেসটা পরার পরে আমার শরীরের পুরো অংশ ফুটে উঠছিল, এমনকি আমার পেটে একটা কালো তিল ছিল, যেই তিলের ছবিটা আমার বর ভাসুরের নাম্বারে সেন্ড করেছিল, এবং ওই নাইট ড্রেসটা পরার পরে আমার পেটের সেই কালো রঙের তিলটা দেখা যাচ্ছিল। তারপর ওই ড্রেসে আমাকে ভাসুরের ঘরে যেতে বলে। আমি যখন যেতে আপত্তি জানাই, তখন বর নিজের পায়ের জুতো খুলে আমাকে মারতে শুরু করে। আমি তখন বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে ভাসুরের ঘরে যাই। অর্ধেক রাতে আমি যখন ভাসুরের ঘরের ভিতরে যাই, তখন উনি আমাকে দেখে বললেন, জুলি, আমি যেটা সন্দেহ করছি সেটাই কি সঠিক? জুলি, তুমি কি আমাকে আননোন নাম্বার থেকে মেসেজ করছো? আমি তখনও চুপচাপ ভূতের মতো দাঁড়িয়েছিলাম। তারপর উনি যখন আমার সামনে এসে আমার পেটের দিকে দেখেন, তখন আমার নাভির কাছে কালো তিলটা দেখে আমাকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তুমি আমাকে মেসেজ করছিলে? আজ আমার মনের সন্দেহ দূর হলো। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং পছন্দ করি। আমি তখনও কিন্তু ভূতের মতো চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপর আমি যেটা ভয় করি আমার সঙ্গে কিন্তু সেটাই হয়। ভাসুর আমাকে দেখতে পেয়ে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তারপর আমার সঙ্গে সব কিছু করে। তারপর 30 মিনিট পরে আমি যখন নিজের রুমে ফিরে আসি, তখন বর আমাকে ওই অবস্থায় দেখে জিজ্ঞেস করলো, জুলি, তোমার ও দাদার মাঝে সব কিছু হয়েছে তো? বরের কথা শুনে আমি অনেক রেগে তাকে একটা ধাক্কা দিয়ে বললাম, কেমন স্বামী তুমি, যে নিজের স্ত্রীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র টাকার জন্য? আর আমি এখন কী পরিস্থিতিতে আছি সেটা তুমি একবারও জানতে চাইলে না। এই কথা বলে আমি বাথরুমে গিয়ে কাঁদতে থাকি। এইভাবে প্রত্যেক দিন বর আমাকে মারধর করে জোর জবরদস্তি ভাসুরের কাছে যেতে বলতো। তারপর এইভাবে যখন প্রায় 1 সপ্তাহ কেটে যায়, তখন সেদিন ভাসুর রান্নাঘরে এসে অনেক ভালোবেসে আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, জুলি, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। আমি ওই সময় রান্নাবান্না করছিলাম। তারপর ভাসুর আমার হাতে একটা প্যাকেট দেয়
এবং সেই প্যাকেট থেকে বাক্সটা খুলে দেখতেই আমি চমকে যাই, কারণ ওই বাক্সে ডায়মন্ডের একটা অনেক ভারী নেকলেস ছিল। শুধু তাই নয়, নগদ 1,00,000 টাকা ভাসুর আমার হাতে দিয়েছিলেন এবং আমার কপালে একটা আলতো চুমু দিয়ে বললেন, জুলি, তোমার যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সব কিছু এনে দেব। তারপর আরেকটা প্যাকেট থেকে অনেক দামি একটা শাড়ি বের করে আমাকে দিয়ে বললেন, এই শাড়িটাও তোমার জন্য। দামি দামি উপহারগুলো আমাকে দিয়ে উনি নিজের ঘরে চলে যান। এদিকে ধীরে ধীরে ভাসুরের মিষ্টি মিষ্টি কথাবার্তা আমার প্রতি অনেক যত্ন আমার মন জয় করতে শুরু করে। তারপর ভাসুরের দেওয়া ডায়মন্ডের নেকলেস ও 1,00,000 টাকা আমি আলমারির ভিতরে লুকিয়ে রাখি, যাতে বর দেখতে না পায়, কারণ বর আমাকে তার নিজের কাজের জন্য ব্যবহার করেছিল। বর যা ভেবেছিল যে ভাসুরের সঙ্গে আমি শারীরিক সম্পর্কে যুক্ত হলে ভাসুরের কাছ থেকে অনেক টাকা হাতানো যাবে, এবং সেটাই হতে চলেছিল, সেটা শুরু হয়ে গেছিল। কিন্তু বরের প্রতি আমার মনে একটা রাগ ছিল, আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। তাই আমি ভাসুরের দেওয়া সেই টাকা ও গয়না বরকে দিতে চাইনি। বর আমার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছিল, সেই খারাপ ব্যবহারে আমি বরের থেকে অনেক দূরে হয়ে গেছিলাম এবং ধীরে ধীরে ভাসুরের দিকে আকর্ষিত হচ্ছিলাম। বরকে আমার কোনো অসুবিধের কথা বললে সে আমার কথায় কোনো গুরুত্ব দিত না, শুধু একটাই কথা বারবার জিজ্ঞেস করতো যে ভাসুরের সঙ্গে আমার যেহেতু শারীরিক সম্পর্ক শুরু হয়ে গেছে, তাই ভাসুর কি আমাকে কোনো টাকা পয়সা দিয়েছে। ওদিকে ভাসুর আমার প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখে, আমার প্রয়োজনের সমস্ত জিনিস আমাকে এনে দিত, এমনকি শরীর খারাপ হলে আমার যত্ন নিত। আমি কিছু বলার আগেই সেই জিনিসটা এনে হাজির করে দিত। এমনকি সেদিন রাতে আমার মাথায় যখন প্রচণ্ড ব্যথা করছিল, তখন বরকে বললাম আমার মাথাটা একটু দেবে দিতে, কিন্তু বর তখন অনেক বেশি মেজাজ নিয়ে আমাকে বলল, আমি সারাদিন বাইরে থেকে খাটাখাটনি করে আসছি, তার উপরে আবার তোমার সেবা আমি করতে পারবো না, তাই চুপচাপ ওষুধ খেয়ে শুয়ে পড়ো। বরের শুয়ে যাওয়ার পরে আমি যখন চুপচাপ ভাসুরের ঘরে যাই, তখন উনি আমার মাথা দেবে দেন, আমাকে ওষুধ খাইয়ে দেন এবং সারা রাত আমার পাশে থাকেন। ভাসুরের আমার প্রতি যত্ন ও ভালোবাসা দেখে আমি ওনাকে কিন্তু মন থেকে ভালোবাসতে শুরু করি। ধীরে ধীরে আমি ওনার সঙ্গে সারাদিন সময় কাটাতে থাকি, ওনাকে নিজের মনের সমস্ত কথা বলি। যেটা আমার বরের করা উচিত ছিল, সেটা আমি ভাসুরের কাছ থেকে পাচ্ছিলাম। বর তো আমার কোনো তোয়াক্কাই করতো না। এমনকি বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও আমার বর যখন আমার মাধ্যমে ভাসুরের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা আদায় করতে পারেনি, তখন সে ভাসুরের সঙ্গে ঝগড়া করেছিল এবং ভাসুর রেগে তাকে অফিস থেকে বের করে দিয়েছিল। পরের দিন সকালবেলা আমি যখন ভাসুরকে খাবার খেতে দিই, তখন ভাসুরও অনেক ভালোবেসে আমাকে নিজের হাতে করে খাবার খাইয়ে দিচ্ছিল এবং আমার ভীষণ ভালো লাগছিল। ঠিক তখনই বর আমাদের একসঙ্গে দেখে ফেলে এবং অনেক রেগে আমার হাত ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে এসে আমার চুলের মুঠি ধরে বলল, তুই এইসব কি শুরু করেছিস? আমি সব জানি, তুই লুকিয়ে লুকিয়ে দাদার ঘরে যাস, তোর লজ্জা করে না? আমি তখন রেগে বরকে বললাম, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবে না। লজ্জা তো তোমার করা উচিত যে তুমি নিজের স্ত্রীকে অন্যের কাছে ঘুমোতে বাধ্য করেছিলে। এইসব করার জন্য তুমি আমাকে বাধ্য করেছিলে, আর আজ তুমি আমার উপরে আঙুল তুলছ। তাই যেমন চলছে সেরকমটা চলতে দাও। দাদাকে বলে তোমাকে আবার অফিসে কাজ দিতে বলবো। তার পরের দিন সকালে বর আবার তার দাদার সঙ্গে বিবাদ করে ও বলে, অনেক হয়েছে দাদা, এবার আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। আমাকে তোমার ব্যবসায় 25% ভাগ দিতে হবে। আমার ভাসুর তখন বরকে বলল, তুই কি সকাল সকাল নেশা করে এসেছিস, যার জন্য ভুলভাল কথা বলছিস? আমার ব্যবসায় তোকে 25% ভাগ দেব, এটা কখনোই হতে পারে না। তুই আমার অফিসে ঝাঁট দেওয়ার কাজ করবি, তুই এটারই যোগ্য। বর তখন অনেক রেগে তার দাদাকে বলল, তুমি যদি আমার শর্ত না মানো তাহলে আমি জুলিকে নিয়ে এখান থেকে চলে যাব। ভাসুর তখন জোরে জোরে হেসে বলল, তুই তোর বউকে নিয়ে কোথায় যাবি সেটা তোর ব্যাপার, এতে আমার কিছুই যায় আসে না। বরকে অপমান করে আমার ভাসুর কিন্তু চলে যায়। তারপর বর অনেক রেগে ঘরের ভিতরে এসে আমাকে বলল, জুলি, এক্ষুনি জামা কাপড় গুটাও, আমরা আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি তখন বরকে বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? আমি এখান থেকে কোথাও যাব না। বর তখন অস্থির হয়ে রেগে আমাকে বলল, ওই মানুষটা তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে,
আমি তখন বরকে বললাম, তাও আমি এখান থেকে কোথাও যাব না, তোমার যেতে ইচ্ছে হলে তুমি যেতে পারো। বরের কথা শুনে আমার মনে একটা ভয় ঢুকেছিল যে ভাসুর কি তাহলে আমাকে শুধু ব্যবহার করছে, নাকি আমার মতো উনিও আমাকে সত্যি ভালোবাসেন। তাই সেদিন যখন আমি ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, তখন ভাসুর পেছন দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমিও তখন ওনার বুকে মাথা রেখে বললাম, আপনি আমাকে কতটা ভালোবাসেন? উনি তখন বললেন, আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তুমি যা চাইবে আমি তোমাকে এনে দিব। আমি তখন ভাসুরকে জড়িয়ে ধরে বললাম, আমি আপনাকে অনেক ভালোবাসি। প্রথমে যখন আপনি আমাকে স্পর্শ করতেন তখন আমার ভীষণ খারাপ লাগতো, আমি তখন পছন্দ করতাম না। কিন্তু ধীরে ধীরে আমি যে কখন আপনাকে ভালোবাসতে শুরু করি সেটার আমি টের পাইনি। আমি যেই ভালোবাসাটা বরের কাছে আশা করতাম সেই ভালোবাসাটা আমি আপনার কাছে পেয়েছি। তাই আমি চিরকাল আপনার হয়ে থাকতে চাই। আমি আপনার ভাইকে ছেড়ে চিরকাল আপনার কাছে থাকতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়ের কথা শুনতেই ভাসুরের আসল চেহারা ফুটে ওঠে। উনি তখন আমাকে একটা ধাক্কা দিয়ে বললেন, নিজের সীমায় থাক, সীমা পার হওয়ার চেষ্টা করবি না। আর এই যে তুই বড় বড় স্বপ্ন দেখছিস, সেই স্বপ্ন দেখা বন্ধ কর। যেমন চলছে সেরকমটা চলতে দে। কিছুদিন পরে রমি দিল্লি থেকে বাড়ি ফিরবে, তাই রমি যাতে এই ব্যাপারে কিছু জানতে না পারে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভাসুরের কথা শুনে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে উনি এই ধরনের কথা বলবেন। তার মানে ভাসুর আমাকে এতদিন শুধু ব্যবহার করছিল, আমাকে মিথ্যে প্রেমের কথা বলে আমার সঙ্গে প্রতিদিন শারীরিক সম্পর্ক করত। প্রথমে তো বর আমার সঙ্গে প্রতারণা করেছিল, তারপরে ভাসুর আমাকে ঠকিয়েছিল। আমি ভেতর থেকে ভেঙে পড়েছিলাম, বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে তাদের শাস্তি দিব। তারা সবাই আমার সঙ্গে অন্যায় করেছিল। তারপর নিজের মনে সাহস জুটিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাদের সবাইকে উচিত শাস্তি দিব। প্রথমে বর আমার সঙ্গে প্রতারণা করেছিল, তারপর আমার ভাসুর আমাকে মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছিল। তারপর আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি থানায় গিয়ে আমার বর ও ভাসুরের নামে অভিযোগ জানিয়েছিলাম। পুলিশকে সব কিছু সত্যি কথা বলেছিলাম যে কিভাবে আমার বর ও ভাসুর আমাকে ব্যবহার করেছে। তারপর পুলিশ আমার বর ও ভাসুরকে গ্রেপ্তার করে। এত কিছু হয়ে যাওয়ার পরে বাবা মা আমাকে সাপোর্ট করেছিল। এখন আমি বাবার বাড়িতেই আছি। অনেক ধনী পরিবার দেখে আমার বাবা বিয়ে দিয়েছিল, ভেবেছিল আমি ওখানে অনেক সুখে থাকব। কিন্তু আমার বাবার এই ধারণা ভুল হয়েছিল। একটা মেয়ের সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরে সে দ্বিতীয় বিয়ে করতে ভয় পাবে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।